এইমাত্র তোমাদের মর্নিং শিফটের কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টের পরীক্ষা শেষ হলো। তোমরা যারা পরবর্তী ডে শিফট এবং ইভিনিং শিফটে পরীক্ষা দেবে এবং পরবর্তী বছরগুলিতে পরীক্ষা দেবে, তোমাদের জন্য এই কোয়েশ্চেন পেপারটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা কোয়েশ্চেন পেপারটা দেখে নাও এবং তোমরা যারা আজকে ডে শিফট এবং ইভিনিং শিফটে পরীক্ষা দিতে চলেছো, তোমাদের জন্য কোন প্রশ্নগুলো সব থেকে গুরুত্বপূর্ণ সেগুলো আমি বলে দেব। কারণ মর্নিং শিফটের কোয়েশ্চেন পেপারটা দেখলে বোঝা যায় পরবর্তী শিফটগুলোতে কোন প্রশ্নগুলো আসতে চলেছে। দেখো, প্রশ্নপত্র কিন্তু খুব কঠিনও করেনি এবং খুব সহজও করেনি। যেমন প্রথম প্রশ্ন মডিউল 1 থেকে এই প্রশ্ন আমি তোমাদের করিয়েছিলাম, ঠিক আছে। এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার্সে মর্নিং শিফটেই প্রশ্নটা ছিল এবং সেই প্রশ্নটাই কিন্তু আবার রিপিট এলো। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে ভারতীয় সংবিধানে উল্লেখিত মূল সাংবিধানিক মূল্যবোধগুলির ওপর একটি টিকা। এখানে তোমাদের কি লিখতে হবে? ন্যায় বিচার, স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ববোধ, এই পয়েন্টগুলো কিন্তু এখানে লিখতে হবে, ঠিক আছে। তারপরে দ্বিতীয় প্রশ্নটা কি এসেছে? দ্বিতীয় প্রশ্নটা এসেছে ভারতের সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারগুলির বৈশিষ্ট্য আলোচনা করো। দেখো, এই প্রশ্নটা যারা লিখবে তোমরা তো ভালো নম্বর পাবে, কারণ এটা একটা কমন প্রশ্ন। পরের প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছে, কারণ তোমরা বেশিরভাগ স্টুডেন্ট করেছো যে মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো, অর্থাৎ 6টা মৌলিক কর্তব্য তোমরা করে গেছো, সেখানে বৈশিষ্ট্য এসেছে। তোমাদের উচিত ছিল এটা যারা তোমরা লিখেছো তোমাদের কি করতে হতো? তোমাদের যেটা করতে হতো সেটা হচ্ছে যে এখানে 6টা তোমাদের কর্তব্য লিখে দিতে হতো এবং 6টা কর্তব্য লিখে দেওয়ার সঙ্গে সঙ্গে কিছু বৈশিষ্ট্য তোমাকে কিন্তু অ্যাড করতে হতো। তবে প্রথম প্রশ্ন একদম ইজি প্রশ্ন। আর সঙ্গে থাকো, পরবর্তী শিফটে তোমরা যারা পরীক্ষা দেবে একদম ভালো করে বিশ্লেষণ করে দেবো তোমাদের কোন প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে। এবারে দেখো মডিউল টু থেকে দেখো, মডিউল 2 থেকে যে প্রশ্ন ছিল, প্রথম প্রশ্ন, ভারতের সংবিধানে বর্ণিত মৌলিক কর্তব্যগুলি ভালো নাগরিক তৈরির মূল্যবান নির্দেশিকা হিসাবে কাজ করে, উক্তিটি ব্যাখ্যা করো। এখানে তোমাদের মৌলিক কর্তব্য যেটা আছে 51 তোমাদের ক নম্বর ধারায় যে মৌলিক কর্তব্যগুলো আছে সেগুলো লিখে দিতে হতো এবং এখানে মৌলিক কর্তব্যের যে গুরুত্ব বা তাৎপর্য সেটা লিখতে হতো, তবে অ্যান্সারটা কিন্তু ভালো হতো। দ্বিতীয় প্রশ্ন যেটা ছিল, ভারতের সংবিধানে প্রদত্ত মৌলিক কর্তব্যের আইনি মর্যাদা সম্পর্কে একটি টিকা লেখো। এই প্রশ্নের উত্তর আমি করিয়েছি। অর্থাৎ তোমরা দেখলে যে প্রথম এবং দ্বিতীয় মডিউল থেকে এক একটা প্রশ্ন কিন্তু একদম সহজ এলো এবং একটা করে প্রশ্ন কিন্তু একটু ঘুরিয়ে দিল, সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষে একটু বোঝা বা বুঝে লেখা মুশকিল সেরকম প্রশ্ন কিন্তু দিল। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা কোয়েশ্চেন পেপারটা দেখো। এবার আমি সাজেশনটা আলোচনা করছি, তোমরা যারা পরবর্তী শিফটগুলোয় পরীক্ষা দেবে তোমরা সাজেশনটা দেখে নাও। এবার তোমরা যারা ডে শিফট এবং ইভিনিং শিফটে পরীক্ষা দেবে তোমরা কোন প্রশ্নগুলো করে যাবে একটু দেখে নাও, কারণ ক্যালকাটা ইউনিভার্সিটি দেখছো এখন প্রশ্ন কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছে। গতবারে যত সহজ প্রশ্ন দিয়েছিল এবারে কিন্তু অতটা সহজ দিচ্ছে না। তবে ডে শিফটের প্রশ্ন অনেক ছাত্রছাত্রী তোমরা পরীক্ষা দেবে, ডে শিফটের প্রশ্ন তুলনামূলকভাবে আশা করা যায় বেশি সহজ হবে। দেখো, এখানে মডিউল 1 থেকে প্রথম যে অধ্যায়টা ছিল, প্রথম অধ্যায় ভারতের সংবিধান এবং সাংবিধানিকতা, এই পার্টটা থেকে কিন্তু প্রশ্ন এলো না। অর্থাৎ ডে শিফটে তোমরা যারা পরীক্ষা দেবে এটা কিন্তু তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, অর্থাৎ ভারতের সংবিধান এবং সাংবিধানিকতা, এই প্রশ্নটা ভালো করে করবে। এখান থেকে এই প্রশ্নটা কিন্তু এসে গেল সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে ওই ন্যায় বিচার, স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ববোধ, এটা কিন্তু পরীক্ষায় এসে গেল। ভালো করে বোঝো যে কি তোমাদের মর্নিং শিফটে এটাই এসেছিল, সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে যে বিষয়টা লিখতে হবে ন্যায় বিচার, স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ববোধ, এই পার্টটা কিন্তু প্রশ্ন এসে গেল। তাহলে এখানে তোমাদের কি করতে হবে? ভারতের সংবিধান এবং সাংবিধানিকতা এটা কিন্তু তোমাদের তৈরি করতে হবে, ঠিক আছে। তারপরে দেখো, তারপর 2 নম্বর অধ্যায়ে দেখো, অর্থাৎ এই নিচের প্রশ্নটা আমি যে দিয়েছিলাম এই সাজেশনে, দেখো এই নিচের প্রশ্নটা কিন্তু মর্নিং শিফটে চলে এলো, দ্বিতীয় প্রশ্নটা। এবারে 2 নম্বর অধ্যায় হচ্ছে মৌলিক অধিকার, আইনের শাসন এবং ক্ষমতার পৃথকীকরণ। এখানে প্রথম যে প্রশ্নটা মৌলিক অধিকারের ওপর প্রশ্নটা কিন্তু এলো, তবে প্রথম প্রশ্নটা একটু ঘুরিয়ে দিল। অর্থাৎ সেখানে কি বলা হলো যে মৌলিক কর্তব্যের বৈশিষ্ট্যগুলি লেখো। তবে মৌলিক কর্তব্য মনে হয় না আর দেবে, ঠিক আছে, ডে শিফটে আর দেবে বলে মনে হয় না। তবে মৌলিক কর্তব্য তো তোমরা পড়েছো, 6টা মৌলিক কর্তব্য দেখে যাবে। তবে এখান থেকে তোমাদের আগেও আমি যা ইম্পর্টেন্ট বলেছি এখনও তাই বলছি, ডে শিফট এবং ইভিনিং শিফটের জন্য আইনের শাসন বা আইনের অনুশাসন, এই ভাষা দুটো কিন্তু এক। আইনের শাসন বা আইনের অনুশাসন কাকে বলে, এর মূল নীতিগুলি লেখো। অর্থাৎ আইনের শাসন কাকে বলে, ডাইসির নীতিগুলি লেখো, একই উত্তর হবে, ঠিক আছে। তারপরে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে, এর মূল নীতিগুলি লেখো।
ভারতে ক্ষমতা স্বতন্ত্রীকরণের সাংবিধানিক মর্যাদা, এই প্রশ্নটাও তোমরা কিন্তু ভালো করে দেখে যাবে, অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে নিচের দুটো ভালো করে দেখে যাবে ডে শিফট ইভিনিং শিফটের জন্য। এবারে দেখো 3 নম্বর যে অধ্যায়টা আছে, যে সার্বভৌমত্ব, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, প্রজাতন্ত্র, এই যে পার্টটা, এখান থেকে কিন্তু কোনো প্রশ্ন মর্নিং শিফটে দেওয়া হলো না। গতবারে এইগুলোকে কিন্তু দেওয়া হয়েছিল, গতবারে এইগুলো দেওয়া হয়েছিল, ঠিক আছে। এবারে তোমরা যেটা করবে, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং প্রজাতন্ত্রটা ভালো করে দেখবে, ঠিক আছে। আর সার্বভৌমিকতা, ধর্মনিরপেক্ষতা তাও তোমরা দেখবে, ঠিক আছে। তবে সমাজতন্ত্র, গণতন্ত্র, প্রজাতন্ত্র একটু ভালো করে দেখো, ঠিক আছে। এখান থেকে তোমাদের প্রশ্ন আসবেই, ডে শিফট এবং তোমাদের ইভিনিং শিফটে এই 3 নম্বর অধ্যায় থেকে প্রশ্ন দেবেই দেবে, ঠিক আছে। এবারে দেখো মডিউল টু থেকে কি, মডিউল 2 থেকে আমি তোমাদের প্রথম থেকেই বলে যাচ্ছি যে এই যে 51 এ নম্বর ধারা, এটা তোমরা পড়বেই, এটা ঘুরিয়ে ফিরিয়ে দেবে, এটা ডাইরেক্ট না দিলেও ঘুরিয়ে ফিরিয়ে দেবে যে 51 এ নম্বর ধারায় মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো, মৌলিক কর্তব্যের গুরুত্ব। দেখো গুরুত্বটা কিন্তু মর্নিং শিফটে দিয়ে দিল, এটা ঘুরিয়ে ফিরিয়ে দেবে। এই প্রশ্নটা তোমাদের অতি অবশ্যই তৈরি করতে হবে। এবং তারপরে দ্বিতীয় প্রশ্ন যেটা দেখো, ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যের উদ্ভবের প্রেক্ষাপট, এটা কিন্তু গতবারে পরীক্ষায় এসেছিল, তবে এখনো মর্নিং শিফটে পড়েনি, এই প্রশ্নটাও তোমাদের ভালো করে করতে হবে। এবং এখানে দেখো এই যে প্রশ্নটা, এটা কিন্তু মর্নিং শিফটে দিয়ে দিল আইনি মর্যাদা, মৌলিক কর্তব্যের আইনি মর্যাদা, এটা মর্নিং শিফটে দিল। তাহলে দেখো মর্নিং শিফটে কিন্তু এই আইনি মর্যাদা দিয়ে দিল, ঠিক আছে। এখানে তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ কি, সবথেকে গুরুত্বপূর্ণ আমি বলে দিলাম যে 51 এ নম্বর ধারায় যে মৌলিক কর্তব্যগুলি আছে এটা দেখতে হবে, মৌলিক কর্তব্যের উদ্ভবের প্রেক্ষাপট দেখতে হবে এবং মৌলিক কর্তব্যের গুরুত্বটা একটু দেখে যেতে হবে। আর আইনি মর্যাদা যেটা আছে, এটা কিন্তু গতবারে পরীক্ষায় আসেনি, তাই এটা কিন্তু আবার ডে শিফট এবং ইভিনিং শিফটে রিপিট হতে পারে। আর তোমরা যারা এবার ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরা একটু দেখে নাও, তোমরা দেখে নাও, এটা মর্নিং শিফটে এসে গিয়েছে, এটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট আছে। এবং তোমাদের এখানের মধ্যে 2 আর 3 মোস্ট ইম্পর্টেন্ট। এবং এখানে তোমরা যে কনসেপ্টগুলো, এই কনসেপ্টগুলো একটু দেখে যাবে। এবং মডিউল 2 থেকে তোমাদের ওই আর্টিকেল 15(1)A এটা ভালো করে দেখতে হবে, ফান্ডামেন্টাল, এবং এই ইমার্জেন্ট যেটা আছে মানে উদ্ভব, সেটা দেখবে ভালো করে, ঠিক আছে। লিমিটেশনটা দেখবে, এই হচ্ছে সাজেশন।